ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের তেল আবিব সহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও আক্রমণ। তেহরানের অস্ত্র উৎপাদন কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা। সামরিক সক্ষমতা হারিয়েছে ইরান, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। And we are going to finish the job, and we're going to finish it very fast. We're getting very close. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। দ্রুতই ইরান যুদ্ধ শেষ করার আবারও ইঙ্গিত দিলেন ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন মার্কিনরা এখন নিরাপদ। যুক্তরাষ্ট্র বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা ইরানের নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষণের পরই ইসরায়েলের কয়েকটি শহর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইরান। তেহরানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি করে। ইরানে গত 2 দিনে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্স সহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিবের দাবি, এই বিশেষ অভিযানে তেহরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি লিখেন, যারা ইরানকে আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন পেজিশকিয়ান। একে অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান যুদ্ধে পশ্চিমা মিত্রদের সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি সহায়তা করতে অস্বীকৃতি জানানোয় এরই মধ্যে ফ্রান্স, ইতালি ও স্পেনের কড়া সমালোচনা করেছেন তিনি। ন্যাটোভুক্ত দেশগুলোকে ভীরু আখ্যা দিয়ে প্রয়োজনে আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের অনুমতি ছাড়াই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমন পরিস্থিতিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দূরত্ব বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক অভিযান চালাতে গিয়ে ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে চটেছেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ন্যাটোর প্রভাবশালী দেশগুলো মার্কিন ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘদিনের মিত্রদের ভীরু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। তার দাবি, সংকটের সময়ে এই দেশগুলো নিজেদের গুটিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করছে। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স, যারা ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। ট্রাম্পের অভিযোগ, সামরিক রসদ নিয়ে যাওয়া বিমানগুলোকে পথ ঘুরিয়ে নিতে বাধ্য করেছে ফরাসি প্রশাসন। তবে দেশটির সরকার জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই তারা বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা ফ্রান্স থেকে সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম কিনা বন্ধ করে দেবে। সহযোগিতা না করার তালিকায় নাম লিখিয়েছে ইতালি ও স্পেন। সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান অবতরণের অনুমতি দেয়নি ইতালি, যা ওয়াশিংটনের সঙ্গে রোমের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দেশের স্বার্থে নয়, কেবল ন্যাটোর সম্মিলিত রক্ষায় ঘাঁটি ব্যবহার করা যাবে। মিত্রদের ওপর চাপ বাড়াতে ট্রাম্প এখন জ্বালানি রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তিনি যুক্তরাজ্য সহ যেসব দেশ ইরান বিরোধী অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের নিজেদের সাহস সঞ্চার করে হরমুজ প্রণালী দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্পের মতে, যারা ওয়াশিংটনকে সাহায্য করবে না, তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা অথবা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতিতে ন্যাটোর ঐক্য এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে ব্রিটিশ
ব্রিটিশ রাজ পরিবার। বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাবেন। যদিও ট্রাম্প যুক্তরাজ্যের অসহযোগিতামূলক আচরণের সমালোচনা করেছেন, তবে এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে কতটা মেরামত করতে পারবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের তরুণ সমাজ ও সাধারণ মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। তেহরানে শাসক পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশটির নেতৃত্বের চেইন অফ কমান্ড অটুট রয়েছে। এদিকে বিশ্ববাজারের অস্থিরতার দায়ভার নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানি শাসন ব্যবস্থার পতন অথবা দেশের ভেতরে বড় ধরনের বিদ্রোহ সৃষ্টির লক্ষ্যে তেহরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু গত কয়েকদিনের চিত্র বলছে ভিন্ন কথা। ইতিহাসের পৃষ্ঠা প্রমাণ করে যে বাইরের শত্রুর আঘাত সবসময় একটি জাতিকে ভেতরের বিভেদ ভুলিয়ে ঐক্যবদ্ধ করে। ইরানেও তার ব্যতিক্রম হয়নি। ইরানের যে তরুণরা কিছুদিন আগে সংস্কারের দাবিতে রাজপথে সরব ছিল, নিজ দেশে বিদেশি হামলার পর তারা এখন দেশের পতাকা হাতে সংহতি জানাচ্ছে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল এই হামলায় রেজিম চেঞ্জ বা শাসক পরিবর্তন ত্বরান্বিত হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরানিদের মাঝে জাতীয়তাবাদী চেতনা আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে নিজের রাজনৈতিক রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শক্তি প্রদর্শন করে তেহরানকে নতজানু করতে, কিন্তু সমরবিদরা বলছেন কৌশলগত লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ। ইরানের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা নেতৃত্বের চেইন তা এখনো অটুট আছে। ফলে শাসক পরিবর্তনের যে স্বপ্ন হোয়াইট হাউস দেখেছিল তা এখনো আকাশকুসুম কল্পনাই বলা যায়। এদিকে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার দায়ভার ট্রাম্প ও নেতানিয়াহুর ঘাড়েই পড়ছে। বিশ্লেষকরা বলছেন, বোমা মেরে হয়তো স্থাপনা ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির আদর্শ বা দৃঢ় মনোবল গুড়িয়ে দেওয়া যায় না। দেশের মানুষের এমন দৃঢ় ঐক্যে ইরান এখন আরও বেশি রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পেয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল ইস্যুতে বিপাকে ট্রাম্প। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে প্রশ্নবিদ্ধ। হোয়াইট হাউসের তীব্র সমালোচনায় বিচারকরা। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার শঙ্কায় যখন বিশ্ববাজারে তেলের হাহাকার, তখন অবাক করা স্বস্তিতে রয়েছে চীন। ভারত, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশগুলো জ্বালানি সংকটে ভুগলেও বেইজিংয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশটিকে রেখেছে সুরক্ষিত অবস্থানে। বৈদ্যুতিক গাড়ির বিপ্লব আর আমদানির বহুমুখী উৎসের কল্যাণে হরমুজ ছাড়াই মাসের পর মাস টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতি। পারস্য উপসাগর থেকে তেল আমদানিতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বেইজিং মোটেও বিচলিত নয়। রয়টার্সের তথ্য বলছে, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে যত তেল আমদানি করে, চীন একাই তার চেয়ে বেশি তেল নেয় এই জলপথ দিয়ে। অথচ বর্তমান সংকটে এশিয়ার অন্যান্য দেশ যখন সাশ্রয়ী নীতি নিতে বাধ্য হচ্ছে, চীন তখন অভ্যন্তরীণ মজুত ও বিকল্প ব্যবস্থার উপর ভর করে স্বাভাবিক গতিতে চলছে। চীনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের বিশাল বৈদ্যুতিক গাড়ির বহর। গত বছর পর্যন্ত দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি ছিল বৈদ্যুতিক, যা তেলের ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। গত এক বছরে বৈদ্যুতিক গাড়ির কারণে চীন যে পরিমাণ তেল সাশ্রয় করেছে তা সৌদি আরব থেকে তাদের মোট আমদানির সমান। জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হওয়া বেইজিংয়ের অন্যতম কৌশল। জাপান, যেখানে তাদের চাহিদার ৮০% সৌদি আরব ও আমিরাত থেকে মেটায়, চীন সেখানে অন্তত ৮টি ভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এর মধ্যে রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরান থেকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল কিনছে তারা। কোনো একটি একক উৎস থেকে চীনের মোট আমদানির 20% বেশি তেল আসে না। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চীন গড়ে তুলেছে এক বিশাল ও রহস্যময় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। যদিও এই মজুতের সঠিক পরিমাণ বেইজিং প্রকাশ করে না, তবে বিশ্লেষকদের ধারণা, বাণিজ্যিক শোধনাগার সহ তাদের কাছে যে পরিমাণ তেল রয়েছে তা দিয়ে অন্তত 7 মাস অনায়াসেই পার করে দেওয়া সম্ভব। এছাড়া দেশটির অভ্যন্তরীণ তেল উৎপাদনও গত বছর দৈনিক 43 লাখ ব্যারেলে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে, যা মোট চাহিদার প্রায় 40% পূরণ করে।
তেলের বাইরেও চীনের বিদ্যুৎ গ্রিডকে আমদানি মুক্ত রাখতে কয়লা ও নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। গবেষকদের মতে চীনা পরিকল্পনাবিদরা কয়েক দশক আগে থেকেই জীবাশ্ম জ্বালানির বিকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন। অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে বেইজিং বর্তমানে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে, যা দেশটিকে বৈশ্বিক সংকটের মধ্যেও সুরক্ষিত রেখেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজার 11 শিশুর ভাগ্যে না ছিল মায়ের কোলে ঘুম, না ছিল বাবার ছায়া। যুদ্ধের বিভীষিকায় জন্ম নেয়া সেই শিশুদের পরিবার ছাড়াই পাঠিয়ে দেয়া হয়েছিল মিশরে। জাতিসংঘের উদ্যোগে অবশেষে সেই 11 শিশু গাজায় নিজেদের পরিবারের কাছে ফিরে গেছে। যুদ্ধ কেড়ে নিয়েছিল জন্মের মুহূর্তে মায়ের স্পর্শ, বাবার পরিচয়, নিজের মাটির গন্ধ। 2 বছর পর সেই হারানো বন্ধন ফিরে পেল গাজার 11 শিশু। ফিরে এলো পরিবারে। গাজার মানবেতর পরিস্থিতির মধ্যেও এই পুনর্মিলন যেন মানবিক আশার এক বিরল আলো। 2023 সালে ইসরায়েলি আগ্রাসনের জেরে আল শিফা হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল 29টি অপরিণত শিশুকে। সীমান্ত বন্ধ থাকায় মায়ের কোলে নয়, ইনকিউবেটরে করে তাদের পাঠানো হয় মিশরে। সঙ্গে ছিল শুধু চিকিৎসক দল। জন্মের পর থেকেই পরিবার ছাড়া এই শিশুদের জীবন শুরু হয়েছিল যুদ্ধের ভয়াবহ বাস্তবতায়। 2 বছর পর জাতিসংঘের উদ্যোগে অবশেষে 11 শিশু গাজায় নিজেদের পরিবারের কাছে ফিরে এসেছে। সেই পুনর্মিলনের মুহূর্ত ছিল কান্না, আবেগ আর বিস্ময়ের মিশেল। কিন্তু এই ফিরে পাওয়ার আনন্দের মাঝেও রয়ে গেছে গভীর ক্ষত। এই শিশুদের বেশিরভাগই জানে না তার মা বাবাকে, চেনে না নিজের পরিবার। যুদ্ধ কেড়ে নিয়েছে পরিবারের অনেক সদস্যকে। এই 11 শিশুর গল্প শুধু পুনর্মিলনের নয়, বরং যুদ্ধের নির্মমতার প্রতিচ্ছবি। চিকিৎসকদের ভাষায় অনেক নবজাতক প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত স্বাস্থ্য ব্যবস্থা এখনও টিকে থাকার লড়াই করছে। তবু এই 11টি শিশুর ফিরে আসা যেন প্রমাণ করে সব হারিয়েও মানবিক সম্পর্কের শক্তি কখনো নিঃশেষ হয় না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ প্রশ্নবিদ্ধ হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার আদালতে মার্কিন প্রেসিডেন্টের নজিরবিহীন উপস্থিতিতে হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেন সুপ্রিম কোর্টের বিচারকরা। এ সময় রক্ষণশীল বিচারকরাও প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসবে জুনে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। আসামি হয়ে বহুবার আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার গড়লেন আরেক নজিরবিহীন দৃষ্টান্ত। কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের এমনভাবে আদালতে উপস্থিত থাকার ঘটনা এটি প্রথম। বুধবার জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত প্রেসিডেন্টের নির্বাহী আদেশ বাতিল করে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হন ট্রাম্প। এ সময় বিচারকরা জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ক ট্রাম্পের আদেশের ব্যাপারে সংশয় প্রকাশ করেন। সুপ্রিম কোর্টে 90 মিনিট ধরে চলে আপিলের শুনানি। প্রায় পুরোটা সময় উপস্থিত থেকে আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন ট্রাম্প। এ সময় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ে সরকারি আইনজীবী বলেন, 14th সংশোধনী পাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের মানুষ এখন এক নতুন পৃথিবীতে বাস করছে। ট্রাম্প প্রশাসনের এমন যুক্তির জবাবে প্রধান বিচারপতি জন রবার্টস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, সংবিধান আগের মতোই রয়েছে। রক্ষণশীল 2 বিচারপতিও উদারপন্থী বিচারপতিদের সাথে কণ্ঠ মিলিয়ে ট্রাম্পের মূল যুক্তিগুলোকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। এদিকে মৌখিক শুনানিতে অংশ নেয়ার পর আবারও জন্মসূত্রে নাগরিকত্বের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র দেশ যারা জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানে বোকার মতো একটি কাজ করে যাচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প ভিত্তিহীন দাবিরই পুনরাবৃত্তি করছেন, কেননা বিশ্বের প্রায় 30টি দেশে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান চালু আছে। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেয়া সবাই নাগরিকত্ব পেয়ে থাকেন। ট্রাম্পের নির্বাহী আদেশ রয়েছে, জন্ম নেয়া কোনো শিশুর বাবা মা কেউই যদি যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ীভাবে বসবাসের যোগ্য না হন, তাহলে সেই সব শিশুকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 36 লাখ শিশুর জন্ম হয়। ট্রাম্পের নতুন নীতি কার্যকর হলে প্রতিটি শিশুর বাবা মায়ের ইমিগ্রেশন স্ট্যাটাস যাচাই করতে হবে, যা প্রশাসনিকভাবে একটি জটিল কাজ বলছেন বিশেষজ্ঞরা। আগামী জুনে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত রায় দেয়া হতে পারে সুপ্রিম কোর্টে।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইট হালনাগাদ করে জানানো হয় রদ্রিগেজের নাম বিশেষ তালিকাভুক্ত নাগরিকদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে রদ্রিগেজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক আরও জোরালো হওয়ার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ভেনেজুয়েলার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন ট্রাম্প। এক পোস্টে রদ্রিগেজ এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি ভেনেজুয়েলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। We're going to be opening up all commercial airspace over Venezuela. American citizens will be very shortly able to go to ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। পাশাপাশি খার্কিভ এবং জাপোরিজিয়ায় কয়েকটি গ্রামও দখলে নেওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, যদিও তাদের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। এদিকে ইউক্রেন জুড়ে ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইস্টার উপলক্ষে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে জেলেনস্কির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ইউক্রেন জুড়ে বুধবার ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাতভর 3 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। টানা এই ড্রোন হামলায় খেরসন ও চেরকাসি অঞ্চলে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া লুটস্ক শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সেনা অভিযানে বড় সফলতার দাবি করেছে রাশিয়া। তারা ইউক্রেনের লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের ওয়েস্ট সামরিক গ্রুপ এই অঞ্চল দখলে নিয়েছে। লুহান্স্কের পাশাপাশি খার্কিভ এবং জাপোরিজিয়ার কয়েকটি গ্রামও দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডনবাস থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি ইউক্রেনের অনেক আগেই নেওয়া উচিত ছিল। দুপক্ষের মধ্যে তীব্র সম্মুখ লড়াইও অব্যাহত আছে। গত একদিনে প্রায় 200টি সরাসরি সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন রুশ বাহিনী একদিনে অর্ধ শতাধিক বিমান হামলা এবং 200-র বেশি গাইডেড বোমা বর্ষণ করেছে। দোনেৎস্ক অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় সেনারা পাল্টা গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। হামলা পাল্টা হামলায় দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে। রাশিয়া জানিয়েছে তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, ড্রোনের গুদাম এবং বিদেশি ভাড়াটে যোদ্ধাদের আস্তানা সহ 1.5 শতাধিক স্থানে নিখুঁত আঘাত এনেছে। অন্যদিকে ইউক্রেনের দাবি তারা গত একদিনে রাশিয়ার 2000-এরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধের এই ভয়াবহতার মাঝে ইস্টার উপলক্ষে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেনস্কির এই প্রস্তাবকে সস্তা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। মস্কোর দাবি এই বিরতি নিয়ে ইউক্রেন মূলত তাদের সেনা পুনর্গঠন ও শক্তি সঞ্চয় করতে চায়, যা যুদ্ধে রাশিয়ার উদ্দেশ্যকে ব্যাহত করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। 53 বছর পর চাঁদে নাসা আর্টেমিস 2 মিশন, 4 নভোচারী নিয়ে মহাকাশযানের ঐতিহাসিক যাত্রা। 10 দিনের অভিযানে চারপাশ প্রদক্ষিণ করে ফিরবেন পৃথিবীতে। ক্যান্সার আক্রান্তদের জন্য রাশিয়ার তৈরি নতুন ভ্যাকসিন প্রথমবার এক রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিয়ন কোভ্যাক নামের ভ্যাকসিনটি 60 বছর বয়সী মেলানোমা রোগীর শরীরে প্রয়োগ করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে দাবি করা হয়। এই ভ্যাকসিন রোগীর টিউমারের জিনগত বিশ্লেষণ করে তৈরি, যা শরীরের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে নির্দিষ্ট ক্যান্সার কোষকে লক্ষ্য করে আক্রমণ চালায়। বিশেষজ্ঞরা বলছেন প্রচলিত চিকিৎসার বাইরে এটি একটি নতুন পদ্ধতি, যেখানে রোগকে সরাসরি দমন নয় বরং শরীরের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়া হয়। রোগীকে 2 থেকে 3 সপ্তাহ অন্তর মোট 8 থেকে 9টি ডোজ দেওয়া হবে এবং প্রতিবারই তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। সফল হলে এই প্রযুক্তি কিডনি ও ফুসফুসের ক্যান্সার চিকিৎসায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। রাজ্যের প্রশাসনিক কেন্দ্র নবান্ন নিয়ন্ত্রণে রাখতে মরিয়া তৃণমূল আর ক্ষমতা ছিনিয়ে নিতে জোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। বাম কংগ্রেসের শক্ত অবস্থানের মাঝে উত্তর 24 পরগনার বাগদা থেকে শুরু করে কলকাতার ভবানীপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভোটের উত্তাপ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
পশ্চিমবঙ্গের 294 আসনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শিবির বিজেপি ও তৃণমূল একই পরিবারের বৌদি ননদকে নির্বাচনী প্রার্থী করেছে। মতুয়া মহাসংঘের এই দুই প্রভাবশালী সদস্যের লড়াই এবারের নির্বাচনে ভিন্ন এক মাত্রাও যোগ করেছে। বিজেপির হয়ে মাঠে লড়ছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতা বালা ঠাকুরের কন্যা মধুপূর্ণা ঠাকুর। সম্পর্কে তারা বৌদি ও ননদ হলেও রাজনীতির ময়দানে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফরিদপুরের উরাকান্দি থেকে আসা বিপুল সংখ্যক মতুয়া ভোটারদের সমর্থন পেতে এই দুই প্রার্থীর ওপরই ভরসা রাখছে দলগুলো। ভোটের লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দেখুন, লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমার এখন যেহেতু আজকেই ডিক্লেয়ার হয়েছে, তো আমাকে ময়দানে নামতে হবে। আমি আমার মতন। পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি। মতুয়াগড় ছাড়াও এবার সবার নজর নন্দীগ্রামের জয়ী নেতা শুভেন্দু অধিকারীর দিকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর এবার তিনি কলকাতার ভবানীপুরে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে লড়ছেন। প্রচারের ময়দানে তাকে কখনো মিষ্টির দোকানে আবার কখনো ফুল বিক্রেতাদের সাথে কথা বলতে ভোট চাইতেও দেখা যাচ্ছে। বিজেপি ও তৃণমূলের এই দ্বিমুখী লড়াইয়ের মাঝেই নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাম ও কংগ্রেস। এবারের নির্বাচনে বড় ব্যবধানে, বিশেষ করে বহরমপুরের জনপ্রিয় নেতা অধীর চৌধুরী এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখছেন। ভোট তো কাটবোই আমরা, ভোট না কাটলে জিতবো কি করে? তৃণমূলের ভোট কেটে বিজেপির ভোট কেটে জিততে হবে আমাদের। ভোটের ময়দানে নেমেছে কি এমনি মুখ দেখাতে, ঘাস চিনতে, দিদির জন্য গোলাপ ফুল জোগাড় করে কলকাতা পাঠাতে? তৃণমূলের ভোট করবো, বিজেপির ভোট করবো, তবে না জিতবো আমরা। 2021 সালে নির্বাচনে তৃণমূল 215 এবং বিজেপি 77 আসন পেলেও এবারের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটদাতাদের রায় কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরো খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, শুধু যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে বা শুধুমাত্র একটি রাজ্যের নির্বাচন এমনটি নয়। আসাম, কেরল, পডিচেরি এবং তামিলনাড়ুতেও কিন্তু একই সঙ্গে বিধানসভা নির্বাচন চলবে এপ্রিল মাস জুড়ে। যদিও বাকি 4 রাজ্যের বিধানসভা নির্বাচন বা ভোট গ্রহণ এক দফা করেই করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 2 দফা করা হয়েছে। কিন্তু এর আগে আমরা সবশেষ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি 2021 সালে। তখন কিন্তু বিধানসভা নির্বাচন 7 দফায় নির্বাচন হয়েছিল। আপনারা জানেন যে সবসময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বা পশ্চিমবঙ্গের যে কোনো নির্বাচনের সর্বভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রধান শিরোনামে জায়গা হয়, কারণ এই নির্বাচন জুড়ে রাজনৈতিক সহিংসতা, নির্বাচন জুড়ে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে বাকযুদ্ধ এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংঘাত, এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন এবং বাকি যে বিতর্ক সেটি কিন্তু প্রায় সমার্থক। এবারের নির্বাচন সামগ্রিকভাবে একটু ব্যতিক্রম। আপনি জানেন যে 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রধান 2 রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, এই দুটো রাজনৈতিক শিবিরের মধ্যে ভোট প্রাপ্তির ব্যবধান ছিল 4 বা 4.5%। তৃণমূল কংগ্রেস এককভাবে 215টি আসন পেয়ে 2021-এর একক সংখ্যাগরিষ্ঠতা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করে। বিজেপি 77টি আসন পেয়েছিল, কিন্তু ভোট প্রাপ্তির নিরিখে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ব্যবধান কম ছিল। এবার বিজেপি এই 4.4% ভোটকে পাখির চোখ করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে। আপনি জানেন যে বিজেপির অন্যতম রাজ্যের যে মুখ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু একই রকমভাবে নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী যেই আসনটিতে প্রার্থী হয়েছেন ভবানীপুর, সেই ভবানীপুরেও কিন্তু একই রকমভাবে নন্দীগ্রামের বাইরে বিজেপি
শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে এবং আজকে এই যে তিনি যে প্রার্থী হয়েছেন, আজকে কিন্তু তার আনুষ্ঠানিক মনোনয়নপত্র জমা দেওয়ার ইতিমধ্যে তিনি দিয়েছেন এবং এই মনোনয়নপত্র জমা দিয়েছেন কাকে সঙ্গে নিয়ে? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এরই মধ্যে অমিত শাহ কিন্তু সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার তৃণমূল সরকারকে একেবারে নির্বাচনী বা ভোটের মাধ্যমে হারিয়ে দিতেই তিনি চাননি। তিনি বলেছেন তৃণমূলকে ঠিক সমূলে মাটি থেকে উৎপাটন করে ফেলে দিতে হবে। এবং একই রকমভাবে যেহেতু রাজ্যের প্রধান দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চষে বেড়াচ্ছেন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা। আজকে তিনি মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে একই রকমভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে কিন্তু হাদাভুদা বলে ব্যঙ্গ করেছেন। একই রকমভাবে বলেছেন যে এরা ভারতের সর্বনাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2021-এর থেকেও 2026-এর অর্থাৎ এই এপ্রিলের 23 এবং 29 তারিখে যে ভোট হতে সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ ভারতের পশ্চিমবঙ্গে, জানছিলাম বিধানসভা নির্বাচনের খবরাখবর সবশেষ। চাঁদে মানুষের ফেরার অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক যাত্রা শুরু করলো নাসার আর্টেমিস 2 মিশন। বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 নভোচারী নিয়ে চাঁদের উদ্দেশ্যে সফলভাবে উড্ডয়ন করেছে শক্তিশালী মহাকাশযান। 10 দিনের এই অভিযানে প্রথমবারের মতো চাঁদের চারপাশ ঘুরে আবারও পৃথিবীতে ফিরে আসবেন তারা। 2030 সালের মধ্যে চাঁদে চীনের নভোচারী পাঠানোর আগেই নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এটি বড় পদক্ষেপ। দীর্ঘ 53 বছরের বেশি সময়ের অপেক্ষার অবসান, চাঁদের উদ্দেশ্যে নভোচারী গেল পৃথিবী থেকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে অরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করলেন। দীর্ঘ 10 দিনের এই অভিযানে তারা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। আর্টেমিস 2 মিশনের 10 দিনের যাত্রায় নভোচারীরা চাঁদকে কেন্দ্র করে প্রায় 10,300 কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করবেন। এটি হবে মানুষের তৈরি কোনো মহাকাশযানে পৃথিবীর বুক থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে যাওয়ার রেকর্ড। গত 3 বছর ধরে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই 4 নভোচারী মহাকাশযানের ম্যানুয়াল কন্ট্রোল এবং লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনার দক্ষতা অর্জন করেছেন। এই মিশনের সফলতাই নির্ধারণ করবে 2028 সালে আর্টেমিস 4 মিশনে মানুষ আবারও চাঁদের মাটিতে পা রাখতে পারবে কিনা। এই মিশনে অংশ নেয়া নভোচারীরা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। প্রায় 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তারা এই ঐতিহাসিক অভিযানে সামিল হয়েছেন। এটি 2017 সালে শুরু হওয়া নাসার আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানববাহী মিশন। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের কক্ষপথে মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ সুগম করা। 2028 সালে আর্টেমিস 4 মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পুনরায় পা রাখার চূড়ান্ত পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 1972 সালের অ্যাপোলো মিশনের পর এটিই হবে নাসার প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রস্তুতি। অন্যদিকে চীন 2030 সালের মধ্যে তাদের নভোচারী পাঠানোর ঘোষণা দেয় এই প্রতিযোগিতা এখন তুঙ্গে। ভবিষ্যতে চাঁদের খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গলের মতো আরও কঠিন অভিযানের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে এই মিশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার কার্ডেট উপকূল। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন সেনা ও উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পরপরই ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও মালয়েশিয়া উপকূলে সুনামির সতর্কতা জারি করা হলেও 2 ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগরে টার্নেট উপকূলে আঘাত হানে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানাদো শহরে। কয়েক সেকেন্ডের কম্পনেই হাসপাতালের প্রবেশ পথ ক্ষতিগ্রস্ত হয়, দেয়ালে বড় ফাটল দেখা দেয়। নিরাপত্তা ঝুঁকিতে দ্রুত রোগীদের সরিয়ে নেওয়া হয় খোলা জায়গায়। অনেক রোগী চিকিৎসাধীন অবস্থাতেই বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। আমরা বসে চা খাচ্ছিলাম। প্রথমে মনে হয়েছিল বাচ্চারা হয়তো বিছানা নড়াচ্ছে, পরে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে। তারপর আমরা নিচে নেমে জরুরি সিঁড়ি দিয়ে স্টোর রুমে গিয়ে আশ্রয় নিই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটি উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 35 কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল টার্নেট শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। উদ্ধার সংস্থা বাসারনাস জানায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন সেনা ও উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধার করা হলেও হাসপাতালের আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম।
ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রথমে 1000 কিলোমিটার এলাকার মধ্যে সুনামির ঝুঁকি থাকার কথা জানায়। যদিও পরে সতর্কতা তুলে নেওয়া হয়, তবে উত্তর সুলাওয়েসির বিভিন্ন স্থানে 0.75 মিটার পর্যন্ত ঢেউ রেকর্ড করা হয়। ভূমিকম্পের পর অন্তত 50টি আফটার শক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে কয়েকটির মাত্রা ছিল উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় এমন ভূমিকম্প অস্বাভাবিক নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধ আর অর্থনৈতিক চাপের মাঝেও প্রকৃতির ডাকে ভিড় জমছে পাকিস্তানের উত্তরাঞ্চলে। গিলগিট বাল্তিস্তানের পাহাড়ি উপত্যকায় চেরি আর এপ্রিকট ফুল উপভোগ করতে জড়ো হচ্ছেন পর্যটকরা। তাদের মতে এই মৌসুমে গিলগিট পাকিস্তানকে বিশ্বের অন্যান্য জায়গা থেকে আলাদা করে রেখেছে। পাকিস্তানের উত্তরের পার্বত্য অঞ্চল গিলগিট বাল্টিস্তানে শীতের তীব্রতা কাটিয়ে ঘটছে বসন্তের আগমন। উঁচু পাহাড়ের চূড়ায় এখনো বরফ থাকলেও নিচের উপত্যকায় ফুটে উঠেছে চেরি ও অ্যাপ্রিকট ফুল। মার্চের শেষ থেকে শুরু হওয়া এই ফুলের মৌসুম স্থানীয় কৃষিজমিকে রাঙিয়ে তোলে গোলাপি রঙে, যা নতুন ফলনেরও আশা জাগায়। এই সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। ব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতির সঙ্গ উপভোগ করছেন বন্ধু বান্ধব বা পরিবারের সাথে। বিশ্বজুড়ে যুদ্ধ, জ্বালানি সংকট আর মূল্যস্ফীতির চাপ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। তাই প্রকৃতির মাঝে এসে কিছুটা সময় কাটানো, নতুন জায়গা দেখা, এটাই হয়ে উঠছে মানসিক প্রশান্তির উপায়। প্রায় 17 লাখ মানুষের বাস এই অঞ্চলে, যেখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেটু। দুর্গম পর্বতমালা, হিমবাহ আর হ্রদের জন্য পরিচিত এই এলাকা সাহসী অভিযাত্রীদের পাশাপাশি সাধারণ পর্যটকদেরও আকর্ষণ করে। অনেকে শান্ত উপত্যকার বাগানে দাঁড়িয়ে ছবি তুলে উপভোগ করেন এই মৌসুম। স্থানীয় পর্যটকরা বলছেন, মূল্যস্ফীতি বা জ্বালানির দাম বাড়ায় অতিরিক্ত খরচ হলেও চেরি ও অ্যাপ্রিকট ফুলের এই দৃশ্য উপভোগ করতে তারা প্রস্তুত। তাদের মতে এই মৌসুমই গিলগিট বাল্টিস্তানকে বিশ্বের অন্যান্য জায়গা থেকে আলাদা করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের, সামরিক সক্ষমতা হারিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল ইস্যুতে বিপাকে ট্রাম্প। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে প্রশ্নবিদ্ধ। হোয়াইট হাউসের তীব্র সমালোচনায় বিচারকরা। এবং 53 বছর পর চাঁদে নাসার আর্টেমিস 2 মিশন। 4 নভোচারী নিয়ে মহাকাশযানের ঐতিহাসিক যাত্রা। 10 দিনের অভিযানে 4-5 প্রদক্ষিণ করে ফিরবেন পৃথিবীতে। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।